রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ করে পুরো ছবিটাই বদলে যেতে শুরু করে। কয়েকদিন ধরে যে সংসদ একেবারে অচল, যেখানে শুধু হট্টগোল, স্লোগান আর স্থগিতাদেশ, সেই সংসদই হঠাৎ করে দুপুর দুটোই কিভাবে সচল হয়ে উঠল? সরকার কি শেষ পর্যন্ত বিরোধীদের চাপের কাছে মাথা নত করল? ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়তে কি বদলে গেল গোটা সমীকরণ? কোন রাজনৈতিক হিসেবের কারণে তৃণমূল কংগ্রেস এই অনাস্থা প্রস্তাব থেকে নিজেদের সরিয়ে নিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঐতিহাসিক মুহূর্তে রাহুল গান্ধী কেন নিজের স্বাক্ষর রাখলেন না? এই ঘটনাগুলোর আড়ালে কি লুকিয়ে আছে কোনো বড় রাজনৈতিক সমঝোতা, নাকি শুরু হয়ে গেল সংসদের অন্দরমহলের এক নতুন কৌশলগত লড়াই? বন্ধুরা, মঙ্গলবার দুপুর দুটোই সংসদের ভিতরে এমন দৃশ্য দেখা গেল যা গত কয়েকদিন ধরে কল্পনাও করা যাচ্ছিল না। যে সংসদে প্রতিদিনই শুরু হতো তুমুল হট্টগোল দিয়ে, যেখানে শাসক ও বিরোধী দুপক্ষই মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ছিল, সেই সংসদে হঠাৎ নেমে এলো এক অদ্ভুত নীরবতা। বিরোধীরা আর প্রতিবাদের সরব নয়, শাসকপক্ষও শান্তভাবে নিজের আসনে বসে আছে। আর ঠিক সেই মুহূর্তে শশী থারুর শুরু করলেন বাজেটের উপর আলোচনা। এটা শুধু একটি সংসদীয় কার্যক্রমের সূচনা নয়, বরং কয়েকদিনের অচলাবস্থার অবসানের প্রতীক। এখানে একটা কথা মনে করিয়ে দেওয়া জরুরি, শশী থারুর বহুদিন ধরেই বাজেট নিয়ে আলোচনা করতে চাইছিলেন। তিনি বাজেট নিয়ে কথা বলতে চাইছিলেন, কিন্তু কংগ্রেসের কৌশল ছিল ভিন্ন। দল বারবার দাবি করছিল প্রথমে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীকে কথা বলার সুযোগ দিতে হবে। এলওপি হিসাবে তার বক্তব্যকে কেন্দ্র করে বিরোধীরা সংসদের ভিতরে চাপ তৈরি করছিল। কিন্তু সেই দাবির মাঝেই এদিন এলো এক বিস্ফোরক খবর। দুপুর 1টার ঠিক আগের মুহূর্তে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা পড়ে যায়। সূত্রের খবর অনুযায়ী মোট 11 জন সাংসদ এই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করে লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে নোটিশ জমা দিয়েছেন। এই তালিকায় রয়েছেন কংগ্রেসের সাংসদ, আরজেডি সাংসদ, সমাজবাদী পার্টির সাংসদ সহ বিভিন্ন শরিক দলের সাংসদরা। কিন্তু সবচেয়ে বড় নজর করা বিষয় হলো, এই তালিকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি বা সাংসদ নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সচেতনভাবেই এই অনাস্থা প্রস্তাব থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে। ফলে প্রশ্ন উঠছে, ইন্ডিয়া জোটে শরিক হওয়া সত্ত্বেও তৃণমূল কেন এই প্রস্তাবে সই করল না? এটা কি কৌশলগত দূরত্ব, নাকি ভবিষ্যতের বড় কোনো রাজনৈতিক চালের ইঙ্গিত? এখন সবচেয়ে বড় রাজনৈতিক ধাঁধা হলো ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়া এবং ঠিক তার পরপরই সংসদের সচল হয়ে ওঠা। এই দুটি ঘটনার মধ্যে কি সরাসরি কোনো সম্পর্ক আছে, নাকি এগুলো নিছক কাকতালীয়? সূত্রের খবর বলছে, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতি হাতে বাইরে চলে যাচ্ছে। দিনের পর দিন সংসদ অচল থাকায় সরকারের ওপর চাপ বাড়ছিল, জনমতে প্রশ্ন উঠছিল, আন্তর্জাতিক মহলেও সংসদের এই অচলাবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ঠিক সেই কারণেই রিজিজু এদিন সক্রিয়ভাবে বিরোধীদের সঙ্গে যোগাযোগ করেন। জানা যাচ্ছে তিনি একে একে বিরোধী দলগুলোর ফ্লোর লিডারদের সঙ্গে কথা বলেন। কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি এবং অন্যান্য শরিক দলগুলোর নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। উদ্দেশ্য একটাই, অন্তত বাজেটের আলোচনা শুরু করতে সংসদের অচলাবস্থা কাটানো। এই আলোচনার পরই বিরোধীরা আপাতত হট্টগোল বন্ধ রাখতে রাজি হয়, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি আসেনি। কিন্তু সংসদের কার্যক্রম পুনরায় শুরু হয় প্রমাণ করে যে পর্দার আড়ালে কিছু না কিছু সমঝোতা অবশ্যই হয়েছে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, বিরোধীদের কোন দাবি মানা হয়েছে? রাহুল গান্ধীকে কি লোকসভায় বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে? এলওপি হিসেবে তার কথা বলার দাবি কি সরকার মেনে নিয়েছে, নাকি অনাস্থা প্রস্তাবই সরকারের উপর এমন চাপ তৈরি করেছে যে তারা সাময়িকভাবে পিছু উঠতে বাধ্য হয়েছে? এই গোটা রাজনৈতিক নাটকের মাঝে আর একটা ঘটনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, ওম বিড়লার সংসদে অনুপস্থিত থাকা। সাধারণভাবে দেখলে এটি কোনো বড় কোনো বিষয় নাও হতে পারে। অসুস্থতা, ব্যক্তিগত কারণ বা অন্য কোনো কারণে তিনি হয়তো সংসদে অনুপস্থিত থাকতে পারেন। কিন্তু ঘটনাক্রম এমন একটি দিনে ঘটল যেদিন তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ার কথা আগে থেকে আলোচনা ছিল। সকাল থেকেই রাজনৈতিক করিডোরে জোর গুঞ্জন ছিল যে এদিনই অনাস্থা প্রস্তাব জমা পড়তে চলেছে, আর ঠিক তাই হয়েছে। এই প্রেক্ষাপটে ওম বিড়লা সংসদে অনুপস্থিত থাকা এবং কার্যক্রমে অংশ না নেওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই টানটান পরিস্থিতির মধ্যেই সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু এদিন সকালে একটি ভিডিও শেয়ার করেন, যার দৈর্ঘ্য প্রায় 1 মিনিট 28 সেকেন্ডের। এই ভিডিওটি এমন একটি ক্যামেরা অ্যাঙ্গেল থেকে ধারণ করা যা সাধারণত সংসদের লাইভ সম্প্রচারে দেখা যায় না। অর্থাৎ এটি একেবারে অন্দরমহলের দৃশ্য। এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই ভিডিও সংসদীয় মন্ত্রীর কাছে এলো কোথা থেকে, এবং ঠিক এমন সময়েই বা কেন এই ভিডিও প্রকাশ করা হলো? এই ভিডিওটি সেই দিনের যেদিন প্রধানমন্ত্রীকে লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি সংসদে আসেননি। সেই সময় ওম বিড়লা ব্যাখ্যা করেছিলেন কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে, সেই কারণেই প্রধানমন্ত্রীকে না আসার অনুরোধ করা হয়েছিল। কিন্তু এই ভিডিও সামনে আসার পর সেই ব্যাখ্যাই প্রশ্নের মুখে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে কংগ্রেসের কয়েকজন মহিলা সাংসদ প্রধানমন্ত্রীর আসনের কাছে এসে দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা প্রধানমন্ত্রীর চেয়ারে ওঠেননি, আসনের ওপর দাঁড়াননি, এমনকি কোনো আক্রমণাত্মক ভঙ্গিও প্রদর্শন করেননি। তারা আসনের সামনে দাঁড়িয়ে হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ করছিলেন। অশ্বিনী বৈষ্ণব, গিরিরাজ সিং, অনুরাগ ঠাকুর, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েলের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের বোঝানোর চেষ্টা করছিলেন। গোটা ঘটনা ছিল তুলনামূলকভাবে শান্তিপূর্ণ, কোথাও কোনো ধাক্কাধাক্কি, হিংসা বা বিশৃঙ্খলার দৃশ্য নেই। এই ভিডিওর প্রকাশ্যে আসতেই সরকারের আগের দাবি কার্যত ভেঙে পড়েছে। যে দাবি করা হচ্ছিল মহিলা সাংসদরা নাকি আক্রমণ করতে পারেন, পরিস্থিতি নাকি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল, এই ভিডিওতে তার কোনো প্রমাণ নেই। হাতে কোনো অস্ত্র নেই, কোনো উগ্র আচরণও নেই। মাত্র 2-3 জন মহিলা সাংসদ পোস্টার হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। তাহলে কিসের ভিত্তিতে বলা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে? এই ভিডিও শেয়ার করে সংসদীয় মন্ত্রী কার্যত সরকারের নিজের অবস্থানকে দুর্বল করে দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এতে বিরোধীদের বদলে সরকারের বক্তব্যই বেশি প্রশ্নের মুখে পড়েছে। এর ফলে বারবার সংসদ মুলতবি হয়েছে, শেষ পর্যন্ত দুপুর 2টোয় সংসদ চালু হয়েছে। তার পিছনে যে তীব্র রাজনৈতিক দর কষাকষি হয়েছে তা স্পষ্ট। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে সরকারকে শেষ পর্যন্ত বিরোধীদের সঙ্গে বসতে হয়েছে, আলোচনায় রাজি হতে হয়েছে এবং কোনো না কোনো শর্ত মানতে হয়েছে। না হলে এতদিনের অচলাবস্থা হঠাৎ করে কাটতো না। এখন সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাজেট আলোচনায় রাহুল গান্ধী কী কথা বলবেন? যদি বলেন তাহলে কি তিনি ট্রেড ডিল, এপস্টিন ফাইল কিংবা বিতর্কিত বইয়ের প্রসঙ্গ তুলবেন? সংসদের অচলাবস্থা কোন কোন শর্তে কাটলো, তার প্রকৃত কারণ কি, এসব নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কোনো সরকারি ব্যাখ্যা না এলেও সংসদে সচল হয়ে ওটাই স্পষ্ট করে দিচ্ছে পর্দার আড়ালে কোনো বড় সমঝোতা হয়েছে। আপনাদের কি মনে হয়, সরকার কি সত্যি বিরোধীদের চাপের মুখে নতি স্বীকার করেছে, নাকি এটা শুধুই সাময়িক কৌশলগত বিরতি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান।